প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এর মাধ্যমে ক্লাস 10-এর মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারে ভৌতবিজ্ঞানের পেজ নম্বর 241, সেখানে যে প্রশ্নগুলো আছে আমরা পুরো পেপারটাই সলভ করব। তো 241 নম্বর পেজে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা দেখবো, এবং এর আগের যে প্রশ্ন ছিল, অর্থাৎ এর আগের যে ভৌতবিজ্ঞানের টেস্টটা ছিল মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারে, সেটা আমরা অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো প্লেলিস্ট থেকে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে সেই পেজে। দেখো, বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, প্রথম প্রশ্ন বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, এমসিকিউ। প্রথম প্রশ্ন, স্বাভাবিকভাবে ওজোন স্তর গঠিত হয় ইউভি রশ্মির সাথে O2 এর ক্রিয়ায়। পরের প্রশ্ন, কোনো গ্যাসের মোলার ভর n গ্রাম এবং অ্যাভোগাড্রোর সংখ্যা n হলে একটি অণুর ভর গ্রাম এককে হবে তোমাদের m+n, অর্থাৎ অপশান ডি হবে সঠিক উত্তর, m/n, অর্থাৎ মোলার ভর m এবং অ্যাভোগাড্রোর সংখ্যা n হলে m/n হবে, অপশান ডি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, গ্যাসের আণবিক গুরুত্ব m ও বাষ্প ঘনত্ব d এর মধ্যে সম্পর্ক তোমাদের এখানে হবে m=d নাকি 2m=d নাকি m=2d নাকি 3m=2d। তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে m=2d, অপশান সি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তাপের পরিমাণ, এটা হবে সবকটি, প্রস্তুত সাথে সমানুপাতিক, সময়ের সমানুপাতিক, পরিবাহীর রোধের, পরিবাহীর বেধের ব্যস্তানুপাতিক, সবকটি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 1.5-এ বলা হয়েছে, গোলীয় দর্পণে প্রতিফলনের ক্ষেত্রে নিচের রাশিগুলির মধ্যে কোনটি আপাতিত রশ্মির উপর নির্ভর করে? এটা হবে প্রতিবিম্বের আকার। নেক্সট প্রশ্ন 1.6 বলা হয়েছে, লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যাওয়া আলোক রশ্মির বিচ্যুতি কত ডিগ্রি হবে? এখানে তোমাদের হবে 0 ডিগ্রি, অপশান এ। নেক্সট প্রশ্ন, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার দ্বারা নিচের কোন রাশিটি প্রকাশ করা হয়? এটা হবে তড়িৎ শক্তি, অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, আবিষ্ট প্রবাহের অভিমুখ জানা যায় যে সূত্রের সাহায্যে? সেটা হলো ফ্লেমিং এর বামহস্ত নিয়মের সাহায্যে। পরের প্রশ্ন, চৌম্বক ক্ষেত্রে কোনটির সর্বোচ্চ বিক্ষেপ ঘটে না? চৌম্বক ক্ষেত্রে কোনটি সর্বোচ্চ বিক্ষেপ ঘটে থাকে? এখানে তোমাদের সঠিক উত্তর হবে বিটা কণা, অপশান বি। নেক্সট প্রশ্ন দেখো, এ ও বি এর ইলেকট্রন বিন্যাস যথাক্রমে কে কক্ষে 2, এল কক্ষে 8টা এবং এম কক্ষে 2 এবং আরেকটা আছে কে কক্ষে 2, এল কক্ষে 7টা। এ এবং বি এর সমন্বয়ে গঠিত যৌগটির সংকেত কত হবে? এ বি হবে নাকি A2B হবে নাকি AB2 নাকি A2B6? কোনটা হবে এখানে হবে AB2। নেক্সট প্রশ্ন, কোন যৌগটির ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? NaCl এর ক্ষেত্রে নাকি KCl নাকি CO নাকি LiH? সঠিক উত্তর হবে অপশান ডি, LiH। পরের প্রশ্ন, তড়িৎ লেপনের সময় অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়, ক্যাথোড ক্ষয়প্রাপ্ত হয়, না ক্যাথোড ও অ্যানোড উভয় ক্ষয়প্রাপ্ত হয়, নাকি ক্যাথোড ও অ্যানোড কেউই ক্ষয় হয় না? সঠিক উত্তর অপশান এ, অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়। তারপরের প্রশ্ন 1.13-তে বলা হয়েছে, কপার সালফেটের জলীয় দ্রবণে H2S গ্যাস পাঠালে কোন বর্ণের পদক্ষেপ পড়ে? এখানে হবে কালো বর্ণের পদক্ষেপ, অপশান সি। নেক্সট প্রশ্ন, বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত হয় যে সংকর ধাতুটি, সেটা হলো কি? জার্মান সিলভার, ব্রোঞ্জ, ডুরালুমিন নাকি ইনভার? তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে 1.14 দাগের প্রশ্ন, অপশান ডি, অর্থাৎ ডুরালুমিন। নেক্সট প্রশ্ন, অ্যাসিটোনের কার্যকরী মূলক। দেখো, 2 দাগের প্রশ্ন, বিভাগ খ, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট প্লেনগুলি সহজেই চলাচল করতে পারে? এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, বিদ্যুৎ ক্ষরণের সময় নাইট্রোজেন গঠিত কোন গ্যাস O3 স্তরকে ভাঙে? এটা হবে নাইট্রিক অক্সাইড। নেক্সট প্রশ্ন,
তো এটা নাইট্রিক অক্সাইড বা নাইট্রোজেন যে কোনো অক্সাইড। নেক্সট প্রশ্ন, এল ডট এটিএম ডট মোল ইনভার্স ডট কে ইনভার্স এককে সর্বজনীন গ্যাস ধ্রুবকের আর এর মান লেখো। তো সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান কত হবে? আর ইকুয়ালস টু 0.082। নেক্সট প্রশ্ন, চার্লসের সূত্রানুসারে গ্যাসের আয়তন ভি এবং কেলভিন তাপমাত্রা টি এর মধ্যে লেখচিত্র অঙ্কন করো। তো লেখচিত্রটা কেমন হবে? আমাদের লেখচিত্রটা এমন হবে, তো এদিকে হচ্ছে ভি এবং এদিকে টি, এটা তাপমাত্রাটা ঠিক কেলভিনে আছে। তো লেখচিত্র হবে এমন, এবং এটা ভি সমানুপাতিক টি, ভি বাড়লে টি বাড়বে, ভি কমলে টিও কমবে। কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয়? -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। নেক্সট প্রশ্ন, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক লেখো। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হলো, এটা হবে কেলভিন ইনভার্স। নেক্সট প্রশ্ন, গামা রশ্মির একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। গামা রশ্মির একটি ব্যবহারিক প্রয়োগ। গামা রশ্মি অর্থাৎ গামা রশ্মি কোথায় ব্যবহার করা হয়? নিউক্লিয় চুল্লিতে ব্যবহার করা হয়। নিউক্লিয় চুল্লি। নেক্সট প্রশ্ন, একটি সমান্তরাল কাঁচ ফলকের ফোকাস দূরত্ব কত? একটি সমান্তরাল কাঁচ ফলকের ফোকাস দূরত্ব কত? এটা হবে অসীম। অথবা দিয়ে প্রশ্ন ছিল, দিনের বেলায় আকাশ নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য? এটা হবে আলোর বিক্ষেপণ ধর্মের জন্য। এটা আলোর বিক্ষেপণ ধর্মের জন্য। আচ্ছা, নেক্সট প্রশ্ন, 2.8 বলা হয়েছে তড়িৎ বিভবের মাত্রিয় সংকেত লেখো। তড়িৎ বিভবের মাত্রিয় সংকেত, এটা হবে mL² T⁻³ এবং I⁻⁻1। 2 কুলম্ব আধান 2 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে যেতে কত কৃতকার্য হবে? একক সহ লেখো। এটা হবে 4 জুল। প্রশ্ন 2.9 বলা আছে আর মানের দুটি রোধ সমান্তরাল সমাযুক্ত থাকলে তুল্যরোধ কত হবে? তো দেখো, এটা আমরা এখানে করে দিই। তো তুল্যরোধ হবে, আমরা এটা ধরে নিলাম যে সমান্তরাল সমাযুক্ত যুক্ত করা হলে তুল্যরোধ 1/r ইকুইভ্যালেন্ট, সেটা আমাদের কত হবে? 1/r, দুটোই আমাদের যেহেতু 1/r, সেহেতু লিখলাম যোগ করার সময় আমরা যেভাবে যোগ করি, এটা যোগ করে দিতে হবে 2/r, অতএব r ইকুইভ্যালেন্ট সমান কত হবে? r/2। সঠিক উত্তর হবে r/2। নেক্সট প্রশ্ন দেখো, 10 দাগে কি বলা হয়েছে? 92x234 থেকে 3টি বিটা কণা নিঃসরণের ফলে যে নিউক্লিয়াসটি গঠিত হবে তার প্রোটন সংখ্যা লেখো। তো এখানে তোমাদের যে প্রশ্ন সেটা হবে তার প্রোটন সংখ্যা কত হবে? 95। নেক্সট প্রশ্ন দেখো, Na, K এবং Li এর পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও। পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজালে হবে Li, Na এবং হবে তারপর K। নেক্সট প্রশ্ন, একটি ক্যালকোজেন মৌলের নাম লেখো। একটি ক্যালকোজেন মৌল হলো সালফার। অথবা প্রশ্ন ছিল, হ্যালোজেন মৌলগুলি দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? হ্যালোজেন মৌল 17 নম্বর শ্রেণীতে। নেক্সট প্রশ্ন 2.13 CaNO3 এর আয়নীভবন দেখাও। এটার আয়নীভবন যদি তোমরা দেখাও সেটা কিভাবে হবে? Ca2+ + 2NO3-। নেক্সট প্রশ্ন, CCl4 এর ভৌত অবস্থা কি? এর ভৌত অবস্থা হলো তরল। নেক্সট দেখো পরের প্রশ্ন,
এইচ প্লাস এল থ্রি প্লাস এবং সিইউ টু প্লাস প্যাটার্নের মধ্যে এল থ্রি প্লাস প্যাটার্নটি আগে ক্যাথোড মুক্ত হবে, বক্তব্যটি সত্য না মিথ্যা? এই বক্তব্যটি সত্য। নেক্সট প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় সমপ্রবাহ অর্থাৎ ডিসি ডাইরেক্ট কারেন্ট ব্যবহার করা হয় অত্যাবশ্যক, সত্য নাকি মিথ্যা? এটা এখানে সত্য হয়ে যায়। নেক্সট প্রশ্ন, বামের স্তম্ভের সঙ্গে ডানের স্তম্ভ সামঞ্জস্য বিধান করো। বামের স্তম্ভে কি আছে এখানে দেখো, ওলিয়ামের রাসায়নিক নাম, ওলিয়ামের রাসায়নিক নাম এটা হবে পাইরো সালফিউরিক অ্যাসিড। অসওয়াল্ড পদ্ধতিতে উৎপন্ন রাসায়নিক পদার্থ এটা হবে নাইট্রিক অ্যাসিড। কার্বন বিজারণ পদ্ধতি, কার্বন বিজারণ পদ্ধতি হবে জিঙ্ক অক্সাইড। কপার হবে ম্যালাকাইট। এভাবে তোমাদেরকে এটা মিলে নিতে হবে বামের সঙ্গে ডানের সঙ্গে। তারপরে দেখো CH2 CH3 CH2 CHO যৌগটির IUPAC নাম বলো। যৌগটির IUPAC নাম হবে প্রোপানল, প্রোপানল। পরে দেখো CH3 সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল OH এবং সিঙ্গেল বন্ড CH3 এর IUPAC নাম দেখো, এটা হবে তোমাদের প্রোপেন, প্রোপান, প্রোপান টু অল। অল কেন হবে? এই যে আমাদের OH গ্রুপ আছে সেজন্য আমাদের অল হবে, এবং এখানে দেখো CHO গ্রুপ ছিল সেজন্য অ্যাল হতো, প্রোপানল। তো দেখো তিনটে কার্বন আছে ওই জন্য মিথ একটা হলো মিথ, ইথ দুটো, প্রোপ হলো তিনটে কার্বন সেই জন্য। তো এখানে দেখো তিনটে কার্বন বলে প্রোপানল হয়েছে। তো এগুলো আমাদের প্রথমে শিখতে হয়। 2018 প্রশ্নে বলা আছে ব্রোমিন জলের মধ্য দিয়ে অতিরিক্ত ইথিলিন গ্যাস চালনা করলে দৃশ্যমান কোন পরিবর্তন তুমি পর্যবেক্ষণ করবে লেখো। এটা হবে কি, ব্রোমিনের লাল বর্ণ, ব্রোমিনের লাল বর্ণ বর্ণহীন হয়ে যাবে, ব্রোমিনের লাল বর্ণ বর্ণহীন হয়ে যাবে। তাহলে এটা তোমাদের হয়ে গেল। তো যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো হয়ে গেল, এবং এসিকিউ টাইপ প্রশ্নগুলো হয়ে গেল 28 অবধি। দেখো বিভাগ গ, এখানে বলা আছে প্রথম প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন 3.1 ওজোন স্তর ধ্বংসে NO ও NO2 এর ভূমিকা লেখো। উত্তর লিখবে স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ু ঘনত্ব কম, এ কারণে জেট প্লেনগুলি স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্য দিয়ে প্রায় বিনা বাধায় চলাচল করে। জেট বিমানগুলি প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড গ্যাস নির্গত করে। এই নির্গত NO2 এর সাথে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন গ্যাসের বিক্রিয়ায় NO2 অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড ও O2 উৎপন্ন হয়। আবার স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অতিবেগুনি রশ্মির প্রভাবে O3 ও O2 এর বিয়োজন ঘটে, সর্বদা অক্সিজেন পরমাণু সৃষ্টি হয়। এই অক্সিজেন পরমাণুর সাথে উৎপন্ন NO2 অণু বিক্রিয়া করে পুনরায় NO তে রূপান্তরিত হয়। এভাবে জেট বিমানগুলি থেকে নির্গত নাইট্রোজেন অক্সাইড দ্বারা ওজোন গ্যাস ওজোন স্তরের ক্ষয় ঘটে। দেখো এই বিক্রিয়াটা NO প্লাস O3 সমান হবে, সেখান থেকে তৈরি হবে কি NO2 প্লাস O2, এবং NO2 এর সাথে অক্সিজেন যুক্ত হয়ে NO প্লাস O2 তৈরি হবে। অথবা দিয়ে যে প্রশ্ন ছিল সেটা কি বলা আছে, একটি বায়োগ্যাস প্ল্যান্টের চিহ্নিত নকশা চিত্র দাও। তো এইটা আছে বায়োগ্যাস প্ল্যান্টের উৎপাদন কেন্দ্র, এটা তুমি এভাবে এঁকে দেবে। দেখো 3.2 এর প্রশ্নে কি বলা আছে, বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে না কেন? প্রথম লিখবে আদর্শ গ্যাসের অণুগুলি বিন্দুভর সদৃশ, অর্থাৎ অণুগুলির দ্বারা অধিকৃত আয়তন গ্যাস আধারের আয়তনের তুলনায় নগণ্য, কিন্তু বাস্তবে গ্যাসের অণুগুলি যত ক্ষুদ্রই হোক না কেন এদের আয়তনকে উপেক্ষা করা যায় না। 2 নম্বর লিখবে আদর্শ গ্যাসের অণুগুলির নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ হয় না, কিন্তু বাস্তবে গ্যাসের অণুগুলির মধ্যে ক্ষীণ আন্তরাণবিক বলের অস্তিত্ব লক্ষ্য করা যায়। প্রধানত এই দুটি কারণের জন্যই আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলি বিচ্যুতি ঘটে। তৃতীয় পয়েন্ট 3 দাগের প্রশ্ন, হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়ার প্রতিকার কিভাবে করবে তার চিত্র অঙ্কন করে বুঝিয়ে দাও। অবতার লেন্সটির ফোকাস দৈর্ঘ্য এমন হবে যাতে দূরবর্তী কোনো বস্তু থেকে আগত সমান্তরাল রশ্মিগুচ্ছ অবতল লেন্স দ্বারা প্রতিসরণের পর মনে হবে F বিন্দু থেকে অপসৃত হচ্ছে এবং প্রতিবিম্ব রেটিনায় গঠিত হবে। এভাবে তোমরা এটা এঁকে দেবে। নেক্সট প্রশ্ন দেখো 3.4 দাগের প্রশ্নকে কি বলা হয়েছে, একটি বাড়িতে 2 কিলোওয়াট হিটার এবং 220 ভোল্ট এর ব্যবহার করতে গেলে কমপক্ষে কত অ্যাম্পিয়ারের ফিউজ লাগাতে হবে নির্ণয় করো। দেখো হিটারের তারের রোধ R = এত। দেখো এই যে 2 কিলোওয়াটকে আমরা এটাকে ওয়ার্ডে নিয়ে গেলাম, শুধু ওয়ার্ডে। তারপর দেখো আর এর ভ্যালু কী হয়, V²/P, সেখানে আমরা বসানোর পরে ক্যালকুলেশন করলে এই ভ্যালুটা আমাদের আসবে এত ওহম। ওহমের সূত্র অনুসারে V = IR, সেখানে I এর ভ্যালু আমাদের বার করতে হবে।
দেখো আই এর ভ্যালু আমরা কী করবো, ভি বাই আই, ভি এর মান জানি এবং আর এর মানও আমরা জানি, এখানে বসিয়ে দিলে আমাদের এত চলে আসবে, অর্থাৎ কমপক্ষে এত ফিউজ লাগাতে হবে, 1 অ্যাম্পিয়ার ফিউজ লাগাতে হবে। দেখো অথবা দিয়ে প্রশ্ন ছিল দুটি রোধকে শ্রেণী সময় যুক্ত করলে তুলোরোধ হয়, আচ্ছা এটা 10 ওহম, তুলোরোধ হয় 10 ওহম এবং রোধ দুটিকে সমান্তরাল সময় যুক্ত করলে তুলোরোধ হয় 12/5, এখানে টাইপিং মিস্টেক হয়েছে, 12/5 ওহম, রোধ দুটি নির্ণয় করো। তো দেখো এখানে আমরা অথবা দিয়ে প্রশ্ন ছিল ধরি রোধ দুটির যথাক্রমে R1 ও R2 প্রশ্নানুসারে শ্রেণী সময় যুক্ত করলে কি হয়, R1 + R2 = 10 ওহম বলা আছে, এটা 1 নম্বর লিখলাম এবং দ্বিতীয় কি লিখবো, দুটিকে সমান্তরাল সময় যুক্ত করলে এত হবে 12/5। দেখো এটা কিভাবে করবো আমরা, সমান্তরাল সময় যুক্ত করলে 1/R1 + 1/R2 এমন হবে, সেখান থেকে আমাদের R1 R2 লসাগু হবে এবং R2 + R1 সমান এই হবে, এবং উল্টে দিলে R1/R2 বা, তো এটা আমাদের তুলোরোধ হবে, সেটাই আমরা এখানে লিখেছি সমান্তরাল সমবায়ে তুলোরোধ। নেক্সট দেখো 2 নম্বর সমীকরণে R1 + R2 এর মান বসিয়ে পাই, তো আমরা 2 নম্বর সমীকরণে R1 + R2 এটা জানি, R2 এর মান বসালাম, বসিয়ে আমরা ক্যালকুলেশন করবো এভাবে, করার পর দেখো আমাদের ভ্যালুটা কত আসছে, 24 আসছে, তো সেটাকে আমরা আলাদাভাবে এভাবে লিখলাম 2 × 3 × 2 × 2, অর্থাৎ 3 × 6 × 2 × 4, 6 × 7 = 24। তো একবার যদি R1 এর মান 6 হয় তখন R2 এর মান 4, এবং আবার R1 এর মান 4 হলে R2 এর মান 6, তো এভাবেই হবে রোধ দুটি হবে যথাক্রমে 4 ও 6 বা 6 ও 4 তোমরা লিখতে পারো, তো এভাবে অঙ্কটা হয়ে যাবে। নেক্সট 3.5 এর প্রশ্নে বলা হয়েছে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের MgCl2 গঠন ইলেকট্রন ডট পদ্ধতিতে দেখাও। MgCl2 যৌগটি গঠনের সময় Mg পরমাণু ইলেকট্রন বিন্যাস 2 8 2, তার সর্বোচ্চ কক্ষে দুটি ইলেকট্রন ত্যাগ করে Mg2+ ক্যাটায়নে পরিণত হয় এবং নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল Ne এর ইলেকট্রন বিন্যাস 2 8 লাভ করে। অন্যদিকে দুটি ক্লোরিন পরমাণুর ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 2 8 এবং 7, প্রথম কক্ষে 2টো, তারপরে 8টা, তারপরে 7টা। প্রতিটি Mg দ্বারা বর্জিত দুটি ইলেকট্রনের একটি করে গ্রহণ করে Cl- আয়ন, Cl- আয়নে পরিণত হয় ও নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল Ar এর ইলেকট্রন বিন্যাস 2 8 8 লাভ করে। এরপর বিপরীত তড়িৎধর্মী Mg2+ ও দুটি ক্লোরিন মাইনাস স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে আয়নীয় যৌগ MgCl2 গঠন করে। তো এটা তোমার ইলেকট্রন ডট দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখে নেবে, Cl- দেখে নেবে। নেক্সট প্রশ্ন 3.6 বলা আছে মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখো, 18 নম্বর শ্রেণীর মৌলগুলির তড়িৎ যোজ্যতা কত। মেন্ডেলিফের পর্যায় সূত্র, বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। কথা দিয়ে যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে কি, এটা কি বলেছে, 18 নম্বর শ্রেণীর মৌলগুলির তড়িৎ যোজ্যতা কত, তো 0 হবে। অথবা প্রশ্ন ছিল মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায়। উত্তর লিখবে, অন্য কোনো মৌলের পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকা অবস্থায় বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে কোনো মৌলের পরমাণু নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে ওই মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বলে। পরের প্রশ্ন 3.7 বলা আছে পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির নীতিটি লেখো, এই গ্যাস কীভাবে সংগ্রহ করা হয়। তো এক নম্বর দেখবে শর্ত বলে লিখবে, সেখানে শুষ্ক অ্যামোনিয়াম ক্লোরাইড ও শুষ্ক পলিচুনকে 1:3 ভর অনুপাতে নিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে। 2 নম্বর বিক্রিয়া মিশ্রণকে উত্তপ্ত করতে হবে। তো সেভাবে বিক্রিয়া করালে কী হবে, আমাদের এই রাসায়নিক সমীকরণটা লিখবে। এবং তারপর পরেরটা কী ছিল, এই গ্যাস কীভাবে সংগ্রহ করা হয়। অ্যামোনিয়া গ্যাস বায়ুর চেয়ে হালকা, তাই পরীক্ষাগারে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার পর বায়ুর নিম্ন অপসারণ দ্বারা একটি উপুর করা শুষ্ক গ্যাজারে সংগ্রহ করা হয়। পরের প্রশ্ন জানো, অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম লেখো, যে কোনো যে আকরিকটির নাম লিখলে তার সংকেত লেখো। আচ্ছা, অ্যালুমিনিয়াম, তার আকরিক বক্সাইট এবং ক্যারোলাইট, দুটো আকরিক, এবং বক্সাইটের যে সংকেত সেটা এটা, এবং ক্যারোলাইটের সংকেত এটা। কথা দিয়ে প্রশ্ন ছিল ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে দুটি পার্থক্য লেখো। ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে এতগুলো পার্থক্য আমরা দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে বা তোমরা এখান থেকে নোট ডাউন করে নেবে। তারপরের প্রশ্ন যাব আমরা 3.9, সেখানে বলা হয়েছে কার্যকরী মূলক কাকে বলে। অ্যালডিহাইডের কার্যকরী মূলকের গঠন সংকেত দাও। দেখো, যেসব মূলক বা গ্রুপ জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে যৌগগুলির প্রকৃতি ও ধর্ম নির্ধারণ করে তাদের কার্যকরী মূলক বা ক্রিয়াশীল মূলক বলে। তো এটা হচ্ছে এর যে অ্যালডিহাইডের কার্যকরী মূলক হলো সিঙ্গেল বন্ড CH, এটা দেওয়া আছে দেখো। অথবা দিয়ে প্রশ্ন ছিল সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর কথাটি কেন ব্যবহার করা হয়, তা সোডিয়াম ক্লোরাইডের ত্রিমাত্রিক গঠন আলোচনার মাধ্যমে ব্যাখ্যা করো। তো এটা ব্যাখ্যা করে দেওয়া আছে এবং তার ডিটেলস ছবিও দেওয়া আছে।
নেক্সট প্রশ্ন বিভাগ ঘ, সেখানে বলা আছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। তো প্রথম প্রশ্ন দেখো, কর্ক দিয়ে বন্ধ করা একটি বায়ুপূর্ণ ফ্লাস্কের উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ 760 মিলিমিটার এইচজি। ফ্লাস্কটির উষ্ণতা ফ্লাস্কটির উষ্ণতা বাড়তে থাকলে ভেতরের চাপ বেড়ে প্রাথমিক চাপের প্রায় দ্বিগুণ হলো ও কর্কটি ছিটকে গেল। কোন উষ্ণতায় এই কর্কটি ছিটকে গেল? লিখি পদার্থ গ্যাসের প্রাথমিক চাপ P1 এত এবং P2 এত, দ্বিগুণ হবে বলেছে যেহেতু। গ্যাসের প্রাথমিক উষ্ণতা এত ছিল, এটা কেলভিনে নিয়ে গেলাম। এবং ধরি গ্যাসটির অন্তিম উষ্ণতা T2, সেখানে যেহেতু গ্যাসটির আয়তন স্থির সেহেতু P1 V1 সমান যেখানে P2 V2 এটা T2 সেটা লিখলাম। তারপর দেখো এখানে আচ্ছা, যেহেতু আমরা P1 এখানে আমরা P1 বাই T1 সমান P2 V2 বাই T2। এবার এদের এখানে কি বলা আছে দেখো, যেহেতু আয়তন স্থির সেহেতু আমরা এই দুটো ভি আমাদের সেম হবে, সেটা আমরা কেটে দিলাম। দেওয়ার পরে এই আসবে, আসার পরে আমাদের এই ক্যালকুলেশন করলে এত উত্তর চলে আসবে। নেক্সট দেখো, অথবা দিয়ে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে একই চাপ 7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এত গ্রাম H2 এর যে আয়তন হয় 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 3.7 গ্রাম অপর একটি গ্যাস ওই আয়তন দখল করে, গ্যাসটির আণবিক ভর কত? প্রথম গ্যাসের ক্ষেত্রে T এত টেম্পারেচার, N এর মান এত মোল, V এর মান কত nRT বাই P, সেখানে আমরা ভ্যালুগুলো বসালে V এর ভ্যালু চলে আসবে। দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে সেমভাবে আমরা দ্বিতীয় গ্যাসের ভ্যালু ব্যবহার করবো এবং প্রশ্ন অনুসারে কী বলেছে যে সেম আয়তন দখল করে, তাহলে আমরা এই যে এর যে আয়তন এবং এর আয়তনটা সমান হয়ে যাবে, সমান আমরা করে দেবো। দেওয়ার পরে ইকুয়েশন করলে গ্যাসটির ভর এত চলে আসবে। নেক্সট 4.2 এর প্রশ্ন, 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন? যেখানে ভ্যালুগুলো সব দেওয়া আছে। বিক্রিয়ার সমিত সমীকরণ এটা লিখবে এবং 80 গ্রাম NaOH কে প্রশমিত করতে H2SO4 প্রয়োজন 98 গ্রাম। 4 গ্রাম NaOH কে প্রশমিত করতে H2SO4 প্রয়োজন, আমরা ওই নিয়মে যেভাবে করতে হয় করলে 4.9 গ্রাম আসবে। নেক্সট প্রশ্ন 4.3 এর কি বলা হয়েছে, কঠিন পদার্থের মধ্যে তাপের পরিবহন কোন কোন বিষয়ের ওপর কোন কোন নিয়মে নির্ভর করে আলোচনা করো। তো লিখবে কঠিনের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে। 1 নম্বর হলো কঠিনের তাপ পরিবাহিতাঙ্ক, এবং দ্বিতীয় হচ্ছে প্রস্তুতের ক্ষেত্রফল, তৃতীয় হচ্ছে বেদ, এবং তারপর হচ্ছে তাপমাত্রা পার্থক্য। তারপরে দেখো, প্রিজমে আলোর প্রতিসরণের চিত্র অঙ্কন করে চুক্তির রাশিমালা নির্ণয় করো। অথবা দিয়ে প্রশ্ন ছিল অবতল লেন্স কীভাবে প্রতিবিম্ব সৃষ্টি করে তা একটি রশ্মিচিত্রে দেখাও, এক্ষেত্রে সৃষ্ট প্রতিবিম্বের প্রকৃতি লেখো। তো দেখো এখানে পুরো ডিটেলস দেওয়া আছে, সেটা তোমরা এখান থেকে নোট ডাউন করে নেবে। এগুলো কিন্তু প্রত্যেকটা L1 এবং L2, এগুলো L2, এগুলো L1, এটা L2, এগুলো L1 হয়, L1 L2 হবে, ঠিক আছে। এগুলো 01 হচ্ছে O1 O2, এই নিচে রশ্মি চিত্রটা দেওয়া আছে। অথবা দিয়ে যে প্রশ্নটা সেটার উত্তর এটা দেওয়া আছে এখানে। আর এই 4 পয়েন্ট প্রিজমে আলোর প্রতিসরণের চ্যুতি অঙ্কন করে রাশিমালা নির্ণয় করে, এটা তোমার বইতে পেয়ে যাবে। নেক্সট যে প্রশ্ন 4.5 কি বলা আছে, কোনো গোলীয় দর্পণের বক্রতা 20 সেন্টিমিটার, ওই দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত? দেখো এখানে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য আমরা ভ্যালু আমরা তো জানি R=2f। তো যেহেতু আমরা আচ্ছা এটা তাহলে এটা 20 সেন্টিমিটার নয়, এটা 30 সেন্টিমিটার আছে। আচ্ছা দর্পণের বক্রতা হচ্ছে 30 সেন্টিমিটার, তাহলে তো দৈর্ঘ্য হবে কত, ফোকাস দৈর্ঘ্য হবে কত, আর এখানে R/2 হয়ে যাবে, তাহলে R এর মান 30 এবং বাই 2 সমান 15 সেন্টিমিটার। অতিবেগুনি রশ্মি একটি ব্যবহারিক প্রয়োগ লেখো, সেটা হবে অতিবেগুনি রশ্মি ব্যবহার করে জল বা পানীয় জলকে জীবাণুমুক্ত করা হয়। রোদ চশমার ফোকাস দৈর্ঘ্য, তো এটা আমার জানা নেই, যদি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। 4.6 প্রশ্ন কি বলা আছে দেখো, তড়িৎবাহী পরিবাহিত উৎপন্ন তাপ সংগ্রহ জুলের সূত্র 3টি লেখো। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, প্রথম সূত্র প্রবাহ সূত্র, দ্বিতীয় হচ্ছে রোধের সূত্র, তৃতীয় হচ্ছে সময় সূত্র। এই 3টে সূত্র তোমরা এখান থেকে লিখে দেবে। পরের প্রশ্নটা অথবা দিয়েছিল তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। ফ্যারাডের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র।
লেঞ্জের সূত্রটি কোন ভৌত রাশি সংরক্ষণ সূত্রকে মেনে চলে? ভরবেগের সংরক্ষণ সূত্রকে মেনে চলে। পরের প্রশ্ন, ওরেস্টের পরীক্ষার থেকে যে সিদ্ধান্ত উপনীত হওয়া যায় এটি ওহমীয় পরিবাহী, একটি ওহমীয় পরিবাহীর নাম লেখো এবং আর্থিং তারের কভারের বর্ণ কী হয়? ওরেস্টেডের পরীক্ষা সিদ্ধান্ত বলে তোমরা পয়েন্ট করবে, সেখানে লিখবে এই পরীক্ষা থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে আসা যায় কোনো তড়িৎবাহী তারের চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয় এবং তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখও বিপরীত দিকে হয়। এবং দেখো একটি অওহমীয় পরিবাহীর নাম লেখো। একটি অওহমীয় পরিবাহী হলো ট্রায়োড এবং আর্থিং তারের কভারের বর্ণ হবে সবুজ বা হলুদ। নেক্সট প্রশ্ন যাব আমরা। 4.8 দাগের প্রশ্নে বলা আছে নিউক্লিয় বন্ধন শক্তি বলতে কি বোঝো? সেটা এখানে লেখা আছে, তোমরা এখান থেকে ডিটেলস লিখে দেবে। তারপর দেখো নিউট্রন কণা দ্বারা ইউরেনিয়াম মৌলকে আঘাতের মাধ্যমে ইউরেনিয়ামের নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া সমীকরণ দ্বারা দেখাও। প্রতি বিক্রিয়ায় আনুমানিক কত এমইভি শক্তি উৎপন্ন হয়? তো দেখো এখানে দেওয়া আছে পুরো কত এমইভি শক্তি উৎপন্ন হয়, প্রায় এতটা এমইভি শক্তি উৎপন্ন হয়, তার ডিটেলস দেওয়া আছে, উদাহরণ এবং তার সমীকরণও দেওয়া আছে। অথবা দিয়ে প্রশ্ন ছিল তেজস্ক্রিয়তাকে পারমাণবিক ঘটনা বলা হয় কেন? উত্তর তোমরা লিখবে কোনো মৌলের রাসায়নিক ধর্ম পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভরশীল। তেজস্ক্রিয় মৌলগুলি রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে অন্য যৌগ গঠন করলেও তাদের তেজস্ক্রিয়তা বর্তমান থাকে। আবার তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ফলে নতুন ধর্মবিশিষ্ট মৌল উৎপন্ন হয়। এটা সম্ভব যদি একমাত্র নিউক্লিয়াসের গঠনের পরিবর্তন হয়। তাই বলা যায় কোনো মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াসজনিত ঘটনা। নেক্সট প্রশ্ন 4.9 দাগে বলা হয়েছে ক্রমহ্রাসমান ধাতব ধর্ম অনুসারে সাজাও। এটা হবে দেখো প্রথম আয়োডিন, তারপর বিআর, তারপর সিএল, তারপর ক্লোরিন। দেখো এমজিও না Al2O3 ব্যাখ্যা করো, কোনটি অধিক ক্ষারীয়? এমজিও না Al2O ব্যাখ্যা করো। তো এমজিও ও Al2O3, এখানে Al2O3 এর মধ্যে এমজিও বেশি ক্ষারীয় হয়, কারণ এমজিও Al একই পর্যায়ে 12 ও 13 নম্বর শ্রেণীতে অবস্থান করে। পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে অক্সাইডের ক্ষারীয় ধর্ম বৃদ্ধি পায়, ফলে এমজিওর বৃদ্ধি বেশি হবে Al2 এর থেকে। পর্যায় সারণীতে কোনো শ্রেণীর ওপর থেকে নিচে নেমে এলে তড়িৎ ঋণাত্মকতার মান কীভাবে পরিবর্তিত হয়? পর্যায় সারণীর কোনো শ্রেণীর ওপর থেকে নিচে নামলে তড়িৎ ধনাত্মকতার মান হ্রাস পায়। এটা তড়িৎ ঋণাত্মকতার মান হ্রাস পায়। পরের যে প্রশ্ন সেটা কি 4.10 বলা আছে কপার ধাতু পরিশোধনে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশেষরূপে কী ব্যবহার করা হয়? কপার ধাতু পরিশোধনে ব্যবহার করা হয় ক্যাথোডে কী ব্যবহার করা হয়? বিশুদ্ধ কপারের পাতলা পাত। অ্যানোডে ব্যবহার করা হয় অবিশুদ্ধ কপারের মোটা পাত বা দণ্ড। তড়িৎ বিশ্লেষণ পদার্থ হিসেবে লঘু H2SO4 মিশ্রিত CuSO4 দ্রবণ। পরের প্রশ্ন 4.11 স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির বিক্রিয়া ধাপগুলি লেখো। এটা তো বই তোমরা পেয়ে যাবে, সেজন্য এখানে আর আমরা আনিনি, বই থেকে তোমরা ওটা করে নেবে। দেখো অথবা প্রশ্ন ছিল পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতির জন্য নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করো। প্রয়োজনীয় রাসায়নিক পদার্থসমূহ, বিক্রিয়া সমীকরণ এবং গ্যাস সংগ্রহ। তো এখানে দেখো এখানে তোমরা লিখবে নীতি বলে পয়েন্ট করবে, সেখানে লিখবে সোডিয়াম নাইট্রেট এবং তার সংকেত এটা, এবং অ্যামোনিয়াম ক্লোরাইডকে 1:1 অনুপাতে মিশিয়ে এই মিশ্রণে গাঢ় জলীয় দ্রবণ সতর্কভাবে ধীরে ধীরে উত্তপ্ত করার মাধ্যমে পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করা হয়। এবং বিক্রিয়ার ওরা কোন কোন পদার্থ লাগে সেটা হলো এটা প্রথম গেল। তারপর একটা সমীকরণ হচ্ছে এই যে সমীকরণ, সেটা হচ্ছে বিক্রিয়াটি দুটি ধাপে ঘটে থাকে, প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপ, এই দুটো সমীকরণ দিয়ে দেওয়া হবে। তারপর দেখো 4.12 দাগের প্রশ্নে কি বলা আছে ইথিলিনের সাথে হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়াটি শর্ত সহ লেখো এবং ইথিলিনের ব্যবহার লেখো। দেখো ব্রোমিনকে কার্বন টেট্রাক্লোরাইড বা ক্লোরোফর্মে দ্রবীভূত করে ওই দ্রবণের মধ্য দিয়ে ইথিলিন গ্যাস চালনা করলে ইথিলিন ডাইব্রোমাইড বা 1,2-ডাই ব্রোমাইথেন নামক বর্ণহীন দ্রুত যৌগ উৎপন্ন হয়, ফলে লাল বর্ণের ব্রোমিন দ্রবণটি বর্ণহীন হয়। তার এখানে দেখো ইকুয়েশন দেওয়া হয়েছে। এবং দ্বিতীয় তোমরা এখানে পয়েন্ট করে লিখবে 1 নম্বর কী বলা হয়েছে কৃত্রিম উপায়ে কাঁচা ফল পাকাতে ইথিলিনের ব্যবহার। কৃত্রিম উপায়ে কাঁচা ফল পাকাতে ও পাকা ফল সংরক্ষণে ইথিলিন ব্যবহৃত হয়। এবং ইথাইল ডাইব্রোমাইড যুদ্ধে ব্যবহৃত বিষাক্ত মাস্টার্ড গ্যাস ইত্যাদি প্রস্তুত করতে ইথিলিন ব্যবহৃত হয়। অথবা দিয়েছিল কি বিকৃত সূর্যালোকে মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়ার ধাপগুলি লেখো।
তো দেখো এই যে ধাপগুলি তোমরা লিখে দেবে। এবং ভিনাইল ক্লোরাইডের পলিমারের একটি ব্যবহার উল্লেখ করো। বৈদ্যুতিক তার ও এটা কেবেলের আচ্ছাদন হবে। কেবেলের আচ্ছাদন, পাইপ, ট্যাঙ্ক, রেনকোট, রেফ্রিজারেটরের ভেতরের অংশ, মেঝের আচ্ছাদনের ব্যবহৃত শীট, হাত ব্যাগ, ক্ষয়কারী পদার্থ স্থানান্তরের জন্য ব্যবহৃত পাইপ ইত্যাদি প্রস্তুতিতে পিভিসি ব্যবহার হয়। তো দেখো এখানে যে প্রশ্নগুলো ছিল এই পেজে 241 নম্বর পেজ, এখানে ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। দুটো প্রশ্ন আলোচনা শুধু করিনি, সেটা বইতে তোমরা পেয়ে যাবে বলে। তো যদি তোমাদের ভিডিওটা সমান্তম উপকার এসে থাকে তো অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।